কি সুজিত বোস, মজা লাগছে তো? কেন বলছি জানেন তো? সাধারণত আমি যে এরকম কাউকে টিটকিরি করে কথা বলি না, কিন্তু এই সুজিত বোস ব্যক্তিগতভাবে আমাদের অনেক উত্ত্যক্ত করেছেন। বিশেষ করে আমার যে দীর্ঘ জেল যাত্রা প্রায় হয়ে যাচ্ছিল, মানে দীর্ঘ ওই পুলিশের যে দুর্গন্ধ, পুঁতি দুর্গন্ধময় পুলিশের যেখানে আটকে রাখে, কি বলে ওই জায়গায়, কাস্টাডি, পুলিশ কাস্টাডি, ওই যে যেখানে লক আপ। হ্যাঁ, তো আমার তো এরকম অভিজ্ঞতা ছিল না। তো জীবনে আমার দ্বিতীয় যে লক আপ হয়েছিল প্রায় 24 ঘন্টার, এবং আর একটুখানি মিস হলেই সোজা জেল যাত্রা। তার পেছনে এই নায়ক সুজিত বোস, তার ঘা লেগেছিল। এবং ঘা লেগেছিল কী কারণে, একটা খবর করেছিলাম আমি যে কালী পুজোর সময় ওখানে একটা কালী মূর্তি ভেঙে দেওয়া হয়। জায়গাটার নাম হচ্ছে সুজিত বোসের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই গোলাঘাটা বলে একটি এলাকায়। তো তারপরে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, কিন্তু সাংবাদিকরা, আপনারা জানেন যে আমরা কোনো খবর সাধারণত চেপে থাকতে দিই না, তো সেই প্রায় লুকিয়ে ফেলেছিল খবরটাকে, কিন্তু ছবি টবি সহ আমরা খবর করেছিলাম। তখন মাধ্যম বলে একটি ডিজিটাল সংবাদ মাধ্যমে আমি কাজ করতাম, এবং কার্যত আমার প্রায় জেলযাত্রা হয়ে যাওয়ার মতন পরিস্থিতি, যদি না আজকে শুভেন্দু অধিকারী আমার পাশে দাঁড়াতেন, অমিত মালব্য সহ অন্যান্য, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাদের নাম না নিলে হবে না, এবং গোটা সংবাদ মাধ্যম ফ্রেটার্নিটি যদি আমার পাশে না দাঁড়াতো, তাহলে জেলটা ঠিক দেখতে কেমন, আমার সেই অভিজ্ঞতা কার্যত হয়ে যাচ্ছিল। সেই সুজিত বোস আজকে জেল খাটতে যাবে, খুব ভালো লাগছে। এবং ভালো লাগছে এই কারণ কয়েকশো পুরসভায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, পুরসভায় দুর্নীতি হয়েছে, এবং পুরসভায় যারা কাউন্সিলর আছেন তাদের আত্মীয় পরিজন, তৃণমূলের লোকেদের সকলেরই চাকরি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের চাকরি হয়নি। আজকে সেই সুজিত বোসের জেল যাত্রার মুখে, এবং আমাদের সঙ্গে রয়েছেন দিবাকর দেবনাথ, জাগরণ বাংলা থেকে। দিবাকর, এই সুজিত বোসের জেল যাত্রা, আমি শুনছি নাকি অনেক নেতা মন্ত্রী কার্যত অসুস্থ হয়ে পড়ছেন আস্তে আস্তে, অনেকেরই বুকে, কারো পেটে ব্যথা হওয়া শুরু হয়ে গেছে। ব্যাপারটা কি একটু বলো তো আমাদেরকে। সুজিত বসুই তো আমি শুনলাম কালকে রাতে নাকি বুকে ব্যথা উঠে পড়েছে। আজকে দেখলাম মদন একেবারে হাসপাতালে ভর্তি। এরা সবাই জড়িত এই পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে। এই দুর্নীতির তদন্ত তো অনেক দিন ধরে চলছিল, ইডি জাল গোটানোর চেষ্টা করছিল। আস্তে আস্তে সব বড় মাছ, জালটা দেখবে যখনই একেবারে উপরের দিকে উঠে আসে, তখন বড় মাছগুলো খলবল খলবল শুরু করে। তো এরা হচ্ছে সেই বড় বড় রাঘব বোয়াল, যারা পুরো এই দুর্নীতিটাকে করেছিল। মানে দুর্নীতি কিভাবে করেছিল আমি তোমাকে বলি। 100-র বেশি পুরসভা, 100-র বেশি, 122টার বেশি পুরসভাতে 3000-এর উপরে কর্মীদেরকে এরা নিয়োগ করেছিল। যেভাবে বিহারে লালু প্রসাদ যাদব রেলে চাকরি দিয়েছিল, সেই একই পদ্ধতিতে কারো থেকে জমি নিয়ে, কারো থেকে প্লট নিয়ে, কারো থেকে ফ্ল্যাট নিয়ে, কারো থেকে নগদ টাকা ক্যাশ নিয়ে, কারো থেকে জুয়েলারি নিয়ে, যেভাবে পেরেছে দুহাত দিয়ে কেচে কুচে লুটে নিয়ে চাকরিগুলো দিয়েছে। এই আজকে খোলাসা হচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা তো ভেবেছিলাম নির্বাচনের আগেই যাবে, কিন্তু নির্বাচনের আগে গেলে হয়তো এটাকে বলতো রাজনৈতিক চক্রান্ত, ভোটে জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিছু বলতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবে না, কিন্তু এটা হওয়ারই ছিল। এবং আস্তে আস্তে তোমরা দেখো যে আরো কত এরকম একটা নেতা, আজকে সুজিত বসুর মতো নেতা, এরা কি করতো? এরা ওই এগরোল চাউমিনের ব্যবসা করতো, তাও বড় দোকান না, ছোট ঘন্টির মতো রাস্তার পাশে দাঁড়িয়ে যেরকম ওই ঠেলা নিয়ে ফুচকা বিক্রি করে, সেরকম একটা জায়গায় এরা ওই এগরোল চাউমিন বিক্রি করতো। সেই জায়গা থেকে উঠে এসে আজকে কোটি কোটি টাকার সম্পত্তি, মেয়ের বিয়েতে নাকি সে 100 কোটি টাকা খরচ করে ফেলছে। এত টাকা কোথা থেকে আসছে? দমকল বিভাগেও প্রচুর দুর্নীতি আস্তে আস্তে সামনে আসবে। আমার মনে হয় যে এই যে ঢুকলো, ইডি এখন আদালতে পেশ করেছে, আজকে ব্যাংশাল আদালতে পেশ করেছে, এরপরে হেফাজতেই নেবে, ইডি হেফাজতেই দেবে, জিজ্ঞাসাবাদ চলবে। আরও যারা যারা জড়িয়ে রয়েছে, ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ছাড়ানো হবে। এই টাকা কোথায় গেছে, ভাইপোর কার কার কাছে গেছে, কালীঘাটে কোথায় কোথায় গেছে, সব কিছুর হিসাব আস্তে আস্তে বেরোবে। এখন আর কোনো রকম ছাড় পাবে না। এবং এতদিন ক্ষমতায় ছিল বলে কিছুটা সুবিধা করতে পেরেছিল, অনেক ধামাচাপা দিতে পেরেছিল। ইডির ওপরেও আক্রমণ চালিয়েছে, আমরা দেখেছি যখন শাহজাহানের ঘটনার ক্ষেত্রে দেখেছি, যখন বালুকে ধরতে গেছিল, চালচোর বালু, তাকে ধরতে গেছিল বনগাঁয়, সেখানে ইডির ওপর আক্রমণের ঘটনা ঘটেছিল। তো সেই জায়গা থেকে এখন ইডি কিন্তু পুরোপুরি হাত খুলে খেলবে, একেবারে 4-6 মারবে ইডি। এবং যারা যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, যারা মেধার ভিত্তিতে চাকরি না দিয়ে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, তৃণমূল যারা করেছে, তৃণমূলের যারা ঘনিষ্ঠ, যারা সুজিত বসুর হয়ে, মদন মিত্রদের হয়ে টাকা পয়সা তুলেছে, তোলাবাজি করেছে, তাদেরকে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না। এবং শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন ইডি কি করবে সেটা ইডির বিষয়। রাজ্য পুলিশও কিন্তু এরপরে কোমর বেঁধে, রাজ্য পুলিশের যে দুর্নীতি দমন শাখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তারাও কিন্তু কোমর বেঁধে নামবে। তাই তৈরি হয়ে থাকুন, বুকে ব্যথা, পেটে ব্যথা, অনেক জায়গায় ব্যথা হবে। সেই ব্যথাগুলো হলেও কিছু করার নেই, এখন কিন্তু আর এসএসকেএমে গিয়ে বাঁচতে পারবেন না।
এখন আর কেউ আপনাদেরকে রক্ষা করবে না, কেউ ওই ফলস মেডিকেল সার্টিফিকেট দিয়ে আপনাদেরকে বাঁচাতে পারবে না। যেমনটা আমি বলছিল একটু আগে সুজিত বোসের কথা, যে সুজিত বোস একটা চাউমিনের দোকান করতেন যতদূর আমার জানা, কারণ আমি তো চাউমিন বিক্রি করতে তাকে দেখিনি, কিন্তু তৃণমূলের নেতারা যতদূর আমাকে খবর দিয়েছেন তারই ঘনিষ্ঠ সহযোগী দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলররা, যে নাগের বাজার থেকে আপনারা যখন একটু এগোচ্ছেন দমদম স্টেশনের দিকে, তখন মতিঝিল বলে একটি জায়গা আছে, সেই মতিঝিলের কলেজের আশেপাশে কোনো একটি জায়গায় নাকি তার চাউমিন, এগরোল, মোমো টোমো জানি না, সে সময় তো মোমো হতো না, চাউমিন এগরোলের দোকান ছিল। তো সেখান থেকে কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি করেছেন, কিভাবে করেছেন আমরা তার সাক্ষী এই কারণ দেখেছি ধীরে ধীরে। আমি তাকে তো কাউন্সিলর যখন হননি, সুজিত বসু কাউন্সিলর ছিলেন, কিছুই ছিলেন না, তখন থেকে তো তাকে চিনি। 2008-9 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে ইকো পার্কের কাছাকাছি কোনো একটি জায়গায় ডেকে তাকে বললেন যে তাকে উপনির্বাচনের টিকিট দেবেন, তারপর কিভাবে একজন ব্যবসায়ীর কাছ থেকে তিনি 10 লক্ষ টাকা জোগাড় করলেন, একজন কাউন্সিলর তাকে সেই টাকাটা পাইয়ে দিয়েছিলেন এবং সেটা দিয়ে তার নির্বাচন লড়েছিলেন। তো তখন থেকে তাকে দেখেছি ধীরে ধীরে তার উত্থান। এবং এই সল্টলেকে আমরা সিজিও কমপ্লেক্সে দাঁড়িয়ে আছি, সেই সিজিও কমপ্লেক্সের আশেপাশে যে গোটা এলাকাটা, সেটা সল্টলেক পুরসভার মধ্যে, এবং পুরসভা নির্বাচনের সময় যেভাবে সাংবাদিকদের উপরে তিনি আক্রমণ করেছিলেন তার আমরা সাক্ষী থেকেছি। তারপরে সাংবাদিকদের সঙ্গে তার বচসা, যেভাবে তিনি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করেছেন এবং তার বিরোধীদের যেভাবে তিনি রাজনীতি থেকে সরিয়ে দিয়েছেন, সবটাই আমরা দেখেছি। এবং সুজিত বোস তো একা নন এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায়, এর সঙ্গে মদন মিত্র আছেন, এর সঙ্গে অরূপ বিশ্বাস আছেন, ববি হাকিম, তাদেরও নাম রয়েছেন অভিযুক্ত তালিকায়। আমরা শুনছি নাকি মদন মিত্র তিনিও নাকি অসুস্থ বোধ করছেন, সংবাদ মাধ্যমে খবর হয়েছে। মদন মিত্র তো জেলে যাবে, এর আগে জেল খেটে এসছে। তো এখন শুধু মদন মিত্র না, ফিরহাদ হাকিম থেকে শুরু করে, ফিরহাদ হাকিম তো মাস্টার মাইন্ড। আসল যে পরিকল্পনাটা হয়েছিল সেটা ফিরহাদ হাকিমের বাড়িতেই হয়েছিল, সেখান থেকেই ছকটা হয়েছিল যে কিভাবে এই দুর্নীতিটা হবে এবং কে কতটুকু পার্সেন্টেজ পাবে, কাকে কতটুকু ভাগ দেওয়া হবে, কালীঘাটে কতটুকু যাবে, ভাইপোর বাড়িতে কতটুকু যাবে, এই পুরো ছকটা হয়েছিল ফিরহাদ হাকিমের কাছে বাড়িতে আর কি। ফিরহাদ হাকিম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করেছে, সুজিত বসুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, উনি তো খুব ক্ষমতা পাগল মানুষ, তো হারার পরেও তোমরা দেখেছো চেয়ার ছাড়তে উনি রাজি হননি। পৃথিবীর সব থেকে মানে জটিল অপারেশন এখন চলছে, শোনা যাচ্ছে যে পশ্চাৎ দেশ হইতে চেয়ারকে আলাদা করার যে চিকিৎসা চলছে, মিম ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। মিম তো ছড়াচ্ছেই সোশ্যাল মিডিয়াতে, এখন অনেকেই অনেকভাবে মিম তৈরি করছে, কিন্তু এটা বাস্তবতা। মিম তো একটা ম্যাটেরিয়াল, সেটা বাস্তব ম্যাটেরিয়াল থেকেই হয়, তাই না? বাস্তবতা থেকেই মানুষ মিম তৈরি করে, যে ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতেই মিম তৈরি হয়। এটা তো সবাই খোলা চোখে দেখতে পাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরেও 100 ছুঁতে পারলো না, তিনি চেয়ার ছাড়তে চাইছেন না, তিনি পদত্যাগ করলেন না, সম্মানজনকভাবে তিনি অবসর নিলেন না। কিন্তু সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ক্ষমতার মোহ, তার জন্য তিনি খোলা ছুট দিয়ে রেখেছিলেন এই সুজিত বসু। এরা তো বেসিক্যালি ক্রিমিনাল। এরা একসময় সুজিত বসু ওই চাউমিন এগরোল বিক্রি করার পরে যখন সিপিএম নেতাদের হয়ে এরা মস্তানি করতো, সিপিএমের যে পরিবহন মন্ত্রী ছিল, তুমিও জানো খুব ভালো করে, তাদের হয়ে মস্তানি তোলাবাজি করতো, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে আসলো যে এদের তো আমার খুব প্রয়োজন রয়েছে, আগামী দিনে ক্ষমতা ধরে রাখতে গেলে এদের খুব দরকার। তো এই যে মস্তানদের, সিপিএম কি করতো, এদেরকে ব্যবহার করতো, নিজেদের স্বার্থে ব্যবহার করতো, কিন্তু সরাসরি রাজনৈতিক ক্ষমতা দিত না, একটা ওয়ার্ডের কাউন্সিলরও করতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে এসে এদেরকে পুরোপুরি রাজনৈতিক ক্ষমতা তুলে দিয়েছে। এখন এরা লুটে পুটে খেয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করে সব কিছু দেখেছেন, মানে জানে হচ্ছে কিভাবে কি দুর্নীতি হচ্ছে, সব কিছু জানে। ওনার ভাইপো কাটমানি পাচ্ছে, ভাগ পাচ্ছে, 25% সুজিত বসু খাচ্ছে, 75% ভাইপো খাচ্ছে। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করে এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে গেছে, ক্ষমতায় বসে থাকার জন্য প্রশ্রয় দিয়ে গেছে। এই সুজিত বসুরাই তো এক একটা মমতার ওই চেয়ারের পায়া, যেই চেয়ার উনি ছাড়তে চাননি, সেই চেয়ারের এক একটা খুঁটি, এক একটা পায়া হচ্ছে এই ফিরহাদ হাকিম, এই সুজিত বসু, এই মদন মিত্ররা। না হলে তুমি বলো, এত দুর্নীতির পরে, যেখানে পশ্চিমবঙ্গে দুর্নীতি একটা বড় ইস্যু, এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারছিল যে এইবার 26-এর বিধানসভা নির্বাচনে দুর্নীতি একটা বড় ইস্যু হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে কি করে এই সুজিত বসুদেরকে টিকিট দেওয়া হলো, কি করে এই বালু, চালচোর,
ঠিক আছে, জ্যোতিপ্রিয় মল্লিক তাকে টিকিট দেওয়া হলো, যে জেল খেটে এসছে তাকে টিকিট দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানেন, উনি সব জেনে সাধু সাজার চেষ্টা করেছেন এবং তার পরিণাম ভুগতে হচ্ছে। এখন সবাইকেই ভুগতে হবে। এরপরে আস্তে আস্তে জাল গোটাতে গোটাতে কোথায় যায়, আর কত বড় বড় রাঘব বোয়াল আসে। ভাইপোর তো কালকে তোমরা শুনেছো জেড প্লাস যে সিকিউরিটি ছিল সেটাও তুলে নিয়েছে, প্রত্যাহার করে নিয়েছে। কারণ সাংসদ, একজন সাংসদের যে নিরাপত্তা পাওয়ার কথা সেটুকু নিরাপত্তা অবশ্যই পাবে। তিনি তো আর পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি না, পশ্চিমবঙ্গের গভর্নর না, তিনি পশ্চিমবঙ্গের কে, কত বড় হন, ওনার এত কেন সিকিউরিটি লাগবে? একেবারে 10-12টা গাড়ির পাইলট কার, একেবারে টেল কার, সামনে পেছনে টেল কার, সামনে পাইলট কার একেবারে ছুটছে ভ ভ করে, রাস্তা সব ফাঁকা করে দিয়ে। তো সেই সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। এখন ভাইপো বাড়ি থেকেও হয়তো বেরোবে না, বড় বড় কথা বলছিল দুদিন আগে, পুষ্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখতে থাকো, এখন তো সবে শুরু, খেলা সবে শুরু হয়েছে। প্রথম ওভারও হয়নি, আমি বলবো 2-3টে বল হয়েছে, তাতেই একেবারে উইকেট পড়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখো, পুরো ম্যাচটা এনজয় করতে থাকো। বাংলার মানুষ এখন অনেক কিছু দেখবে, অনেক বড় বড় রাঘব বোয়াল আস্তে আস্তে যাবে, জেলে যাবে। আগে তো জেলে অনেক সুযোগ সুবিধা থাকতো তৃণমূল জামানায়, যারা জেলে গেছে, হ্যাঁ এসি টেসি থাকতো, সুযোগ সুবিধা, টিভি থাকতো, ফ্রিজও থাকতো, মোবাইল ব্যবহার করতে পারতো। এখন আর সেই সুযোগ, হ্যাঁ ও ভেতর থেকেই তোলাবাজি হতো, ভেতর থেকেই সব কাজকর্ম হতো। তো এখন আর সেই সুযোগ হবে না। এখন সময় পাল্টে গেছে, খেলা ঘুরে গেছে। এদের কি পরিণাম হয় বাংলার মানুষ দেখতে পারবে। দর্শকদের জন্য একটা জিনিস আমি বলবো, কারণ আপনারাই সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে এটা সুজিত বসুর না কার্যত পাপের সাজা পেলেন। কি সেই পাপ? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পিতৃপক্ষে উদ্বোধন করে দিতেন, এবং পিতৃপক্ষের প্রথম উদ্বোধনটাই আপনাদের মনে থাকবে যে সুজিত বসুর ওখান থেকেই বারংবার করেছেন, শ্রীভূমি। তো শ্রীভূমিতে এই যে পিতৃপক্ষের উদ্বোধন এবং শ্রীভূমির মাথায় সুজিত বোস, এবং দেখা গেল কার্যত মা কালী বলুন বা মা দুর্গা বলুন, বলি করেছেন হচ্ছে। না, আমি তো ভাবছি যে এইবার শ্রীভূমির থিমটা কি হবে, আর এত টাকাই বা কে দেবে? এতদিন তো সুজিত বোস টাকা পয়সা দিত, টাকা পয়সা তুলতো, ফোন করে ব্যবসায়ীদের, ওখানকার যারা স্থানীয় লোক আছে, তুমি যদি যাও যারা ব্যবসায়ী আছে, এদেরকে অতিষ্ঠ করে দিয়েছে। দুর্গা পুজো হোক, কালী পুজো, যে কোনো তৃণমূলের প্রোগ্রাম, মিছিল, মিটিং হলে একটা ফোন করতো, টাকা দিতে হবে তো দিতেই হবে, না দিলে ব্যবসা করতে পারবে না। পুরো থ্রেট করে টাকা তুলতো, সেই টাকা দিয়ে এই ঘটা করে পুজো পার্বণ হতো, পুরো লাইট লাগিয়ে প্যান্ডেল করে। এইবার কি হবে? এইবার তো একটা পুজো তো হবে, পুজো তো বন্ধ হবে না, দুর্গা পুজো বন্ধ হওয়া উচিত না। কিন্তু আমি বলছি থিমটা কি হবে? সুজিত বসুর কোমরে দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে। এটা যদি থিম হয়, মানে তুমি যদি এটা অ্যাপ্রুভ করো, মানে আমি যারা এখন সুজিত বসু তো এই পুজোর আগে বেরোতে পারবেন না, স্বাভাবিকভাবে অন্যরা যারা দায়িত্ব নেবেন তারা যদি এরকম করেন, পুরো নিয়োগ দুর্নীতি কিভাবে হয়েছে এটাকে যদি থিম করেন, মাঝখানে সুজিত বোসকে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, কয়েদির পোশাক পরিয়ে, হ্যাঁ কয়েদির পোশাক পরিয়ে, রথীন বোসরা থাকলেন, ববি হাকিমরা থাকলেন, কেমন ভাবে করলেন, মদন মিত্র, এটা কেমন করলে কেমন হয়? একদম ভালো, ফাটাফাটি। এইবার শ্রীভূমি হিট হয়ে যাবে। এবং হ্যাঁ, আমরাও চাঁদা দেবো। এবার আর তোলা তুলতে হবে না। যদি এই থিম শ্রীভূমি করে তাহলে আমরা চাঁদা দেবো। ওই QR কোড দিয়ে দিল, অনলাইনে গোটা রাজ্যের মানুষ চাঁদা দেবে। আমি বলছি, দায়িত্ব নিয়ে আমিও শেয়ার করব। কিন্তু এটা কি করে হবে? আমার তো মনে হয় যে এবার যেহেতু একটা রাষ্ট্রবাদী সরকার এসছে, তারা এই দান খয়রাতির রাজনীতিতে আমাদের মনে হয় কিছুটা হলেও রাশ টানা উচিত। প্রত্যেক কত দেবো, 70, 80, 1 করে দিই, চলো 1,10,00,000। এই যে 1,10,000-এর গল্পটা এবার তো বন্ধ হয়ে যেতে পারে, কারণ এই সরকার যে দেবে তার কোনো এখনও নিশ্চয়তা নেই। ফলে সুজিত বোসেরা এই যে বড় বড় পুজো করতেন ভয় দেখিয়ে, এখন তো ব্যবসায়ীরাও টাকা দেবেন না। কারণ যে পরিমাণ টাকা আমরা তো জানি, এক একজন ব্যবসায়ীর কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা করে টাকা নেওয়া হতো, এবং সেখান থেকে যদি দেখা যায় যে 10 কোটি টাকা উঠলো, তাহলে 1 কোটি টাকার পুজো করে 9 কোটি টাকা হাফিস করে দেওয়া হতো। এবং বড় বিশাল বিশাল যে গয়না, সেটাও কার্যত বিভিন্ন ব্যবসায়ীদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে গয়না আনা হতো, এবং সেখান থেকেও কিছু গয়না ঝেপে বাকি গয়না ফেরত দেওয়া হতো। এই জিনিসটা বন্ধ হয়ে গেলে তো বিভিন্ন দুর্গাপুজো, যেমন ধরো ববি হাকিমের চেতলার দুর্গাপুজো আছে, সুরুচি সংঘ হচ্ছে আমাদের অরূপ বিশ্বাসের, তো সেরকম এদের পুজোগুলোর এবার কি হবে? পুজো তো হবে, দেখো ওরা যে পুজো করতো সেগুলো কোটি টাকার উপরে বাজেট। একদম একদম। সেখানে ওই 1,10,000 বা 90,000 সরকারের যে অনুদানটা দেয়া হতো, সেটা তো অ্যাকচুয়ালি যারা, আমি এটার বিরোধিতা করি না, কারণ পুজোর দরকার রয়েছে, এটার জন্য সরকার সহযোগিতা করেছে, খুব ভালো করেছে। কিন্তু এইভাবে দান খয়রাতি করা উচিত ছিল না। যেগুলো রেজিস্টার্ড ক্লাব না, তাদেরকেও দিয়ে দিয়েছে। তৃণমূলের পার্টি অফিসের সামনে পুজো হয়েছে ক্লাবের নাম করে, তাদেরকেও টাকা দেওয়া হয়েছে। টাকা পয়সা যদি মনে করে এটা সরকারের সিদ্ধান্ত, এটা নিয়ে আমার কথা বলা ঠিক হবে না। তবে সরকার এটা ভেবে দেখবে, অবশ্যই ভেবে দেখবে। কিন্তু
এদের পুজো তো তোলাবাজির টাকায় হতো, এদের পুজো হতো দুর্নীতির টাকায়, এদের পুজো হতো চমকে ধমকে মানুষের থেকে ওই গলায় হাত দিয়ে ব্যবসায়ীদের মানে পেট থেকে টাকা বের করে নিত, নাহলে দোকান চালাতে পারবে না, ব্যবসা করতে পারবে না। তো এই পুজোর সাথে ওই পুজোর তুলনা করলে হবে না। এইবারও পুজো হবে, এইবার ওই অনুদানের টাকা দিয়েই মনে হয় কোনো রকমের নমনম করে পুজোটা হবে। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে রথীন ঘোষ, তারও তো নাম উঠে আসছে। খাদ্য দুর্নীতি কেলেঙ্কারিতে তার নাম উঠেছিল, তাকে ডাকা হয়েছিল, কিছু হয়নি, বালু অ্যারেস্ট হয়েছিলেন। কিন্তু এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পুর নিয়োগ দুর্নীতিতে, যেহেতু তিনি নিজে পুরসভার চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন মধ্যমগ্রাম পুরসভার, রথীন ঘোষের এবার কিন্তু বেজায় ফেসেছেন। এবং রথীন ঘোষও দেখা যাচ্ছে যে তিনি আসছেন না। সুজিত বোস যেমন কয়েকবার এড়িয়ে গেছেন, রথীন ঘোষ তো এড়িয়েই যাচ্ছেন, আসছেন না। তিনি কি বুঝে গেছেন যে এখানে এলেই খপাত করে ধরে নেবে তাকে, আর বেরোনো হবে না? না এলেও ধরবে, আচ্ছা, না এলেও ধরবে, লুকআউট নোটিশ জারি করে দেবে। এরপরে ইডির হাত থেকে তো রেহাই পাবে না। মাতলা নদী হয়ে যদি পালিয়ে যায় না, পালিয়ে যাওয়ার এই যে কালকে শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকেই কিন্তু একেবারে বিএসএফ কে জমি দিয়ে দিয়েছে। বিএসএফ কে কোনো রকম মানে ঢিলামি এবার দিতে পারবে না, আর কোনো অজুহাত থাকবে না বিএসএফ এর হাতে। এবার আর পালানোর কোনো সুযোগ নেই। এতদিন এখানে ক্রাইম করে শাহজাহান ফাজানের চেলা চামুন্ডারা, এই জাহাঙ্গীরের চেলা চামুন্ডারা বাংলাদেশে পালিয়ে যেত, ওদের তো জামাতের সঙ্গে লিঙ্ক রয়েছে, তো সেখান থেকে ওদের সহযোগিতা সব রকম থাকতো, শেল্টার টেল্টার দিত। এখন আর সেই গল্প হবে না। কালকেই শুভেন্দু অধিকারী পুরো একদম রাজ্য সরকার জমি দেওয়ার কথা বলে দিয়েছে, কোনো ফেন্সিং এর কাজ আটকে থাকবে না আর। পুরো কাঁটাতার দিয়ে পশ্চিমবঙ্গকে ঘিরে দেওয়া হবে। যত রকম অবৈধ অসামাজিক কাজকর্ম রয়েছে, চোরাচালান থেকে শুরু করে মানব পাচার থেকে শুরু করে ড্রাগস, যেগুলো কাপ সিরাপ থেকে শুরু করে গরু পাচার, তুমি দেখেছো কি কি হয়েছে তৃণমূল জামানায়, তো সেইগুলো একেবারে বন্ধ হয়ে যাবে। আমি মনে করছি যেটুকু, যে সব জায়গায় তো আর প্রাকৃতিকভাবে তুমি যদি দেখো, ভৌগোলিক অবস্থান যদি দেখো, সব জায়গায় তো আর কাটার তার দেওয়া সম্ভব নয়। অনেক জায়গায় নদী বর্ডার রয়েছে, সেখানে তুমি কি করে কাটার তার দেবে? তো সেই সব জায়গায় আরও পেট্রোলিং বাড়বে, আরও বাড়বে। এরা আপাতত গা ঢাকা দিয়ে রয়েছে। এরা ভাবছে কোনোভাবে যদি ম্যানেজ করে, এরা বাড়িতে বসে বসে শুভেন্দুদাকে দাদা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এগুলো মেসেজ টেসেজ চালাচালি করছে আমার কাছে যা খবর রয়েছে। তো চেষ্টা করছে পিঠ বাঁচানোর, কিন্তু কোনো লাভ হবে না। শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না, কে কি করেছে সব ফাইল খুলবে। মানে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, চলবে না? চলবে না, ক্ষমা এইবার হবে না। মানুষের টাকা মেরেছে, তো এটা তো সরকারে আছে বলে ক্ষমা করবে না? না না, ক্ষমার যোগ্য অপরাধ হলে ক্ষমা অবশ্যই করা উচিত, কিন্তু এটা তো ক্ষমার যোগ্য অপরাধ না। তুমি হাজার হাজার যোগ্য মেধাবী ছাত্র ছেলেদের ভবিষ্যৎ খেয়ে নিয়েছো, তাদের পরিবারেরকে তুমি বঞ্চিত করেছো, তাদেরকে রাস্তায় নামিয়েছো। তারা দিনের পর দিন আমরা দেখেছি কলকাতায় রাস্তায় নেমেছে, তাদেরকে তুমি পুলিশ দিয়ে পিটিয়েছো। তারা জামা খুলে হামাগুড়ি দিয়েছে রাস্তার উপরে, দিতে তাদেরকে তুমি বাধ্য করেছো। তার কি ক্ষমা হয়? তোমরা এত খেয়েছো, এখন তো তার হিসাব দিতে হবে। আচ্ছা, এই নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে দেখা যাচ্ছে যে অরূপ বিশ্বাসেরও নাম কোথাও না কোথাও জড়িয়ে যাচ্ছে, তার বিরুদ্ধেও অভিযোগ উঠছে। এবং এই অরূপ বিশ্বাসের আরেকটা কেলেঙ্কারি, অরূপ স্বরূপ ভাইয়েদের কেলেঙ্কারি, সেটা হচ্ছে আমার থেকে ভালো রুদ্রনীল ঘোষ বলতে পারবেন, জানি না যে তদন্ত চলছে বলে তিনি ক্যামেরার সামনে বলবেন কিনা। তো তারা গোটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটাকে, সেখানে একটা অভিনেত্রীকে অভিনয় পেতে গেলে কম্প্রোমাইজ করতে হতো। আচ্ছা, অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস, এদের মাফিয়া রাজ চলতো একদম টলিউড ইন্ডাস্ট্রিকে। বাংলা এই যে দেব ঠেব, এরা তো মাঝে মধ্যেই নিজেদের যখন সিনেমা রিলিজ হতো তখন বলতো আপনারা বাংলা সিনেমার পাশে দাঁড়ান, সেই সিনেমা খারাপ হোক আর ভালো হোক। অন্য যখন কোনো অভিনেতা যারা নতুন উঠছে, স্ট্রাগল করছে, তারা কষ্ট করে একটা ছবি তৈরি করেছে, তারা যখন সেটাকে রিলিজ করবে, একটা তো সিন্ডিকেট রয়েছে তাদের মধ্যে। তুমি চাইলেই রাতারাতি একটা ফিল্ম তৈরি করে রিলিজ করতে পারো না, তোমাকে হল মালিকরা তোমার সিনেমাকে জায়গা দেবে না। তো ওদের একটা সিন্ডিকেট রয়েছে, যেটা ওই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এরা দেখাশোনা করতো। তো এই পুরো টলিউডটাকে এরা ধ্বংস করে ফেলেছে, বাংলা সিনেমাটাকে এরা ধ্বংস করে ফেলেছে। রুদ্রনীলদা আশা করি এবার এখান থেকে তুলে আনবে, পাপিয়াদি এখান থেকে তুলে আনবে। বাংলা আবার যে আমাদের ভারতবর্ষের দিকে যদি বাংলা সিনেমাকে দেখো, এখন সেইভাবে কেউ পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। একটা সময় ছিল যখন সত্যজিৎ রায় থেকে শুরু করে বড় বড় ফিল্ম মেকার থেকে শুরু করে মৃণাল সেন থেকে শুরু করে, কার কথা বলবো, সবাই মানে গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্বে ফেমাস ছিল তাদের ক্রিয়েটিভিটির জন্য, তাদের ফিল্ম মেকিংয়ের জন্য। আজকে সেটাকে কোথায় নিয়ে গেছে? আজকে কী ধরনের সিনেমা তৈরি হচ্ছে? হ্যাঁ, প্রমোটার বৌদি, এগুলো সিনেমা, এগুলো কারা প্রমোট করছে? এগুলোকে কারা ফান্ড করছে? এই হরনাথ, তুমি নির্বাচনের আগে দেখেছিলে, এত পুরনো একজন পরিচালক, তিনি
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাঁচানোর জন্য বিজেপিকে গালাগালি করেছিল প্রেস কনফারেন্স করে, কাদের কথাই করেছিল, সেগুলো আস্তে আস্তে তো জট খুলবে কিভাবে এরা টলিউড ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছে। দেবরা কেন চুপচাপ ছিল, কেন এই ব্যান্ড কালচার, বিরোধী হতেই পারো তুমি। এই সায়নী ঘোষরাও তো আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটির পেছন পেছন ঘুরতো, সেই সায়নী ঘোষও তো একটা সময় যখন কমিউনিস্ট ছিল, কমিউনিস্ট পার্টি করতো, তাদের একটা ভবিষ্যতের ভূত। সিনেমা যখন ব্যান করে দেওয়া হয়েছিল তখন অনেক বড় বড় কথা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারপরে দেখলো যে না সুবিধা হবে না, মাল কামাতে গেলে তৃণমূলেই যেতে হবে, তারপরে তৃণমূলে চলে গেল। তো এটা পরিবর্তন হবে, দেখতে থাকো, অপেক্ষা করতে থাকো, বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াবে। এবং যারা যারা এই টলিউড ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছে একেবারে তাদের সবার হিসাব হবে, সবার হিসাব হবে। কে কত টাকা নিয়েছে সিনেমাতে কাজ করার জন্য, কত টাকা ঘুষ নিয়েছে সিনেমা রিলিজ করার জন্য, পরিচালকদের থেকে কত টাকা নিয়েছে, সবাই আস্তে আস্তে মুখ খুলবে, সবার আস্তে আস্তে হিসাব হবে। দিবাকরের কথার রেস ধরেই বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু টের পাচ্ছেন। দিবাকর টের পাওয়ার কথা বলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একদম জেতার দিনের পর থেকেই টের পাচ্ছেন। যখন তিনি জয়ী বিধায়কদের ডাকলেন, সেদিন থেকেই তিনি টের পাচ্ছেন। এবং যেদিন শুভেন্দু অধিকারী শপথ নিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ফুটেজ খেতে হবে, ফুটেজ খাওয়ার জন্য তিনি একটা ছোট্ট পরিসরে, এখন তো আর তিনি বড় কোনো ক্লাব ভাড়া পাবেন না বা বড় কোনো জায়গা পাবেন না, তো তিনি বাড়ির সামনে দেখলাম ছোট্ট পরিসরে রবীন্দ্র জয়ন্তী করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আলো করে থাকতো টলিউডের শিল্পীরা, একেবারে বুম্বাদা থেকে শুরু করে যত অভিনেতা অভিনেত্রীরা আছেন, সকলের তো নাম আমি জানি না, কারণ আমার ওদের সিনেমা দেখা হয় না বা সকলের নাম জানাও সম্ভব নয়। তো তারা যারা আলো করে থাকতেন, দেখলাম ঠিক উল্টো দিকে যেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কাঁদছেন, আমার প্রাণের ভাই ইন্দ্রনীল কেন এলো না, তিনি কার্যত ঢাকার চেষ্টা করলেন যে ওর বাড়িতে হামলা হচ্ছে। ইন্দ্রনীলের ফ্ল্যাটে কে হামলা করবে আমার জানা নেই, অভিযোগ পর্যন্ত থানায় হয়নি যেহেতু। দেখলাম যারা মমতার আলো করে থাকতো, একদম বুম্বাদা থেকে শুরু করে, জিৎ অবশ্যই কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিটা চাটেনি, কিন্তু যারা একেবারে চটি চেটে 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 জিভ খইয়ে ফেলেছিলেন পরমের মতো লোকেরা, এবং আরও যারা গায়ক গায়িকারা ছিলেন, দেখলাম সব একেবারে ইউটার্ন। পুরো যে বিজেপি যাদেরকে চাড্ডি বলতো এরা, সেই একদম চাড্ডিদের অনুষ্ঠানে আলো করে বসে আছে, চাড্ডি পরে হয়তো বসে আছে বা চাড্ডি খুলে বসে থাকতে পারে, আমি জানি না। এটাকে কিভাবে দেখছো? না দেখো, এইটা আমি একটু তোমাকে বলি বিষয়টা। সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠানে যেতেন, যেহেতু সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, ওই ব্যান্ড কালচারের ব্যান্ড কালচারের ভয়ে বাধ্য, তাদের তো করে খেতে হবে, তাদের তো এটাই পেশার। সবাই তো আর চটি চেটে মানে সায়নী ঘোষ হতে পারবে না, সবাই তো পরমব্রত হতে পারবে না। তো বুম্বাদার বিষয়টা আলাদা, বুম্বাদা সরকারি অনুষ্ঠান ছাড়া আমি দেখিনি সেইভাবে তৃণমূলের কোনো। কিন্তু আরও যারা ছিল বাকিরা, এই যে ইমন পাঁচালি গাইলো, যে পাঁচালি একেবারে ভোটের আগে শোরগোল ফেলে দিয়েছিল, উন্নয়নের পাঁচালী, দুর্নীতির পাঁচালী, সেই পাঁচালী গেয়ে ইমন চক্রবর্তী একেবারে ফেমাস হয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক পুরস্কার টাকা পয়সা বাগিয়ে নিয়েছিল, টিকিটও পাওয়ার কথা ছিল, শেষ সময় টিকিটটা হয়তো দেওয়া হয়নি, যে কোনো কারণবশত হয়তো তাদের মধ্যে বোঝাপড়া হয়নি, কিন্তু একটা সুযোগ ছিল ইমনের। তো এরা আজকে কোথায়? নচিকেতা একেবারে 21শে জুলাইয়ের মঞ্চে সুমন্ত পাল্টি খেয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলছে আমি তৃণমূল না, আমাকে জোর করে তৃণমূল করা হয়েছিল, কবির সুমন। ঠিক আছে, তো এরা সব পাল্টি খেয়ে গেছে, কিন্তু বিজেপি তো আর সেই দল না। বিজেপি অন্যরকম দল। যারা বিজেপিকে দূর থেকে দেখেছেন তারা ভাবতে পারেন যে তৃণমূলের মতোই হয়তো জার্সি বদল করে মোহ কেটে যাবে। তো পিঠ বাঁচানোর জন্য ভাবছে এখন তৃণমূলে তো আমরা সব রাস্তাঘাটে দেখছি, রাতারাতি সব ট্যাক্সি থেকে শুরু করে টোটো অটো সব বিজেপির ঝান্ডা লাগিয়ে ঘুরছে, এরা তো আদৌ বিজেপি না। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে, কিন্তু এতে কিছু লাভ হবে না দাদা। ঠিক আছে, জিদ্দার বিষয়টা আলাদা, উনি রাজনীতিতে থাকেন না, সেখানে মুখ্যমন্ত্রীর শপথ হচ্ছিল, সেটা তো বিজেপির কোনো অনুষ্ঠান নয়। সেখানে গেছিল টলিউডের সেলিব্রিটিরা, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই গেছিল তারা। এবং রুদ্রনীলদা বলে দিয়েছে, জেতার পরেই বলেছে যে আমরা ওই কালচারটা শেষ করব। যারা আমাদের বিরোধী, আমাদের বিপক্ষে বলেছে, তারাও ইন্ডাস্ট্রিতে কাজ করবে, তাদের মেধার যোগ্যতায় তারা অভিনয়টা করবেন, তাদের যেটা কাজ তারা সেটা করবেন। রাজনীতিটা টলিউডের বাইরে হবে, টালিগঞ্জের বাইরে হবে। একদমই তাই, তুমি ঠিকই বলছো। কিন্তু আমি একটা জায়গায় একটু হালকা ডিফার করছি, সেটা হচ্ছে যে এর আগেও তো রাজ্যে মোদিজির অনুষ্ঠান হয়েছে, রাজ্য সরকারের নয়, সেটা কেন্দ্র সরকারের, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় সরকার, যেটা গোটা দেশ চালায়। তাদের অনুষ্ঠানে তো এদের কোনোদিনও মনে হলো না যাওয়া উচিত, দেদে পালে তুলে দে। যারা মক্কা মদিনা অবধি পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিল, তারা দেদে পাল তুলে দিয়ে কলকাতায় পর্যন্ত আসেন। রুদ্রনীলের মতো অবস্থা হতো তো।
রুদ্রনীল ঘোষের কি অবস্থা, এত মানে আমি ব্যক্তিগতভাবে একটা কথা তোমাদের বলি, রুদ্রনীল ঘোষকে অ্যাজ এ পলিটিশিয়ান হিসাবে আমি যতটা ভালোবাসি তার থেকে কয়েক গুণ বেশি আমি ভালোবাসি অ্যাজ এ অভিনেতা হিসাবে। আমি ফ্যান, অনেক বড় ফ্যান। আমি রুদ্রনীলদার অভিনয়ের ফ্যান। আমি রুদ্রনীলদার সাথে যখনই দেখা হয়েছে, সুযোগ হয়েছে, আমি রুদ্রনীলদাকে এই কথাটা বলেছি, দাদা তোমাকে আবার ফিরে আসতে হবে। কিন্তু দুঃখ প্রকাশ করেছে রুদ্রনীলদা, কেন কাজ করতে পারেনি। তিনি বিজেপি করেছেন তাই কাজ করতে পারেন, তার রাজনৈতিক সেটাও তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এবং যারা যারা রুদ্রনীলদাকে সুযোগ দিয়েছিল তাদের ওপরেও অনেক চাপ এসছে সেই সুযোগটা দেওয়ার জন্য। সব কথা তো আর প্রকাশ্যে বলতে পারেনি সেই সময়, এবং এখনো বলে কোনো লাভ হবে না। তিনি এই কালচারটা বদলাতে চেয়েছেন, তো এই অবস্থাটাই হতো। এখন যদি ধরো বোমবাদার এরকম অবস্থা, তো তিনি তো একটা সময় পুরো বাংলা সিনেমাটাকে টেনে নিয়ে গেছে যখন কেউ ছিল না। তাপস পালের কি পরিণতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তাপস পালের পরিবার মুখ খুলছে, হ্যাঁ মুখ খুলছে আজকে, এতদিন মুখ খোলেনি। কি পরিণতি করেছে এরা, মানে যাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, মিমি নুরসাত, এদেরকে পরের বার কেন টিকিট দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য টলিউড ইন্ডাস্ট্রিকে ব্যবহার করেছে, এবং যারাই হয় তুমি রাজনীতি করতে চাও না, তুমি মোদিজির সরকারি প্রোগ্রামে গেলে বা বিজেপি সরকারের যে প্রোগ্রাম সেখানে যাচ্ছে, কলকাতা মিউজিয়ামে যে প্রোগ্রাম হচ্ছে, ইন্ডিয়ান মিউজিয়ামে যে প্রোগ্রাম হচ্ছে, ন্যাশনাল লাইব্রেরিতে যে প্রোগ্রামগুলো হয়েছে, সায়েন্স সিটিতে যে প্রোগ্রামগুলো হয়েছে সরকারি অনুষ্ঠান, সেখানে যদি কেউ যেত পরের দিন তাকে আর ওই টলিপাড়ায় ঢুকতে দেওয়া হতো না। টালিগঞ্জের যে স্টুডিও রয়েছে সেই স্টুডিও পাড়ায় তাকে আর ঢুকতে দেওয়া হতো না, সেই ভয়ে যায়নি। এখন সময় বদলেছে, এবং জিদ্দা তো বলেছেই যে নতুন বাংলা তৈরি হবে, এই বাংলায় আমরা সবাই সমানভাবে মাথা তুলে কাজ করতে পারবো, মাথা তুলে কথা বলতে পারবো। পলিটিক্যাল আইডিওলজি যাই হোক না কেন সেটা সবারই থাকতে পারে, তুমি আমার বিরোধী রাজনৈতিক মতাদর্শ নিয়ে কাজ করতেই পারো, সেটা ইন্ডাস্ট্রির বাইরে হবে। তোমার মতামত তোমার জায়গায়, আমার মতামত আমার জায়গায়, কিন্তু আমরা তো অভিনেতা দিন শেষে, মানে তারা তো সবাই অভিনেতা, বুম্বাদা বলো, রুদ্রনীলদা বলো, তারা তো একটা সিনেমা, যখন একটা সিনেমা করছে তখন তো সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে লড়াই করছে না, তাদের যে স্কিল রয়েছে সেটা দিয়ে তারা নিজেদের দর্শকদেরকে ইমপ্রেস করছে, এন্টারটেন করছে। সেই জায়গায় রাজনীতিটা আসা উচিত না, এবং রুদ্রনীলদা সেটা করবে, প্রতিশ্রুতি দিয়েছে। আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পারবো আগামী দিনে। অনেকক্ষণ আলোচনা হলো দর্শক, এবার হয়তো আপনারা অধৈর্য হয়ে যাবেন। আধ ঘন্টা প্রায় একটা দারুণ আলোচনা হলো। এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনারা সকলেই জানেন, তবু নতুন করে বলছি, আবারও বলতে হচ্ছে যে দিবাকরের চ্যানেলের নাম জাগরণ বাংলা, খুব ভালো কাজ করছে। আপনারা ওর চ্যানেলে যান, চ্যানেল সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, এবং দেখতে থাকুন পলিটিক্যাল ডেইলি। যারা এই চ্যানেলেও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। কিছু দর্শক আছেন নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের উদ্দেশ্যে এই বার্তা। জয়েন করতে পারেন, জয়েন বাটন ক্লিক করলে যে কোনো ভিডিও আপনারা আগেভাগে দেখতে পারবেন। আর আপনারা যদি চান আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।